আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ইরান ইসরায়েলের সংঘাতের জেরে বাড়ছে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি। এর মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে তেল আবিব। তেহরানও ইসরায়েলের গ্যাস ক্ষেত্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে বিঘ্নিত হবে জ্বালানি সরবরাহ ব্যবস্থা, ভেঙে পড়তে পারে পণ্য সরবরাহ ব্যবস্থাও, যার বিরূপ প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। ইরান ইসরায়েল উত্তেজনার জেরে অস্থির আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। প্রতিদিনই বাড়ছে তেলের দাম। এরই মধ্যে একে অপরের জ্বালানি স্থাপনায় হামলার পাল্টাপাল্টি হুমকি দিয়েছে তেহরান ও তেল আবিব। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরু হলে আন্তর্জাতিক যুদ্ধে রূপ নিতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদক ইরান দৈনিক প্রায় 3 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে। কাজেই পারস্য উপসাগরের খার্গ দ্বীপের মতো রফতানি টার্মিনাল সহ ইরানের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করলে সেক্ষেত্রে বৈশ্বিক সরবরাহের 3% ঝুঁকির মুখে পড়তে পারে। এই রফতানি টার্মিনাল দিয়ে বিশ্বের 7ম বৃহত্তম এই তেল রফতানিকারক চীন সহ অন্যান্য এশিয়ার দেশগুলোয় তেল সরবরাহ করে থাকে, যার অর্ধেকই যায় চীনে। অবশ্য সরবরাহ ব্যাহত হলে চীন রাশিয়া থেকে তেল আমদানির দিকে নজর দিতে পারে। তবে উত্তেজনা বাড়লে ইরান থেকে তেল সরবরাহ বাধাগ্রস্ত হলে দাম দিন শেষে বাড়তির দিকে থাকবে। এমন পরিস্থিতিতে বড় ভূমিকায় আবির্ভাব হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক সৌদি আরব। ইরানের শূন্যস্থান পূরণে দেশটি তেলের উৎপাদন কমাবে না বাড়াবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। কেবল ইরানের তেল উৎপাদন বাধার মুখে পড়াই এক্ষেত্রে শঙ্কার কারণ নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে ব্যাঘাত ঘটবে বিশ্বের জ্বালানি তেল সরবরাহও। সমুদ্রপথে বৈশ্বিক জ্বালানি তেল পরিবহনের প্রায় 1/3 হয় হরমুজ প্রণালী দিয়ে। অপেক্ষাকৃত সংকীর্ণ এই চ্যানেলে জাহাজ চলাচল বাধার মুখে পড়লে তেলের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহে ব্যাঘাত ঘটবে। এই পথ দিয়ে সরবরাহ করা তেল গ্যাসের উপরই সবচেয়ে বেশি নির্ভর করে এশিয়ার দেশগুলো। যুদ্ধের ডামাডোলে মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস রফতানি বাধার মুখে পড়লে বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়বে। জ্বালানি তেলের দাম বাড়লে খাবারের দাম থেকে শুরু করে গাড়ির পেট্রোল পর্যন্ত সবকিছুর দাম বাড়বে। আর গ্যাসের সরবরাহ বাধার মুখে পড়লে দেশে দেশে দেখা দিতে পারে উচ্চ মূল্যস্ফীতি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এদিকে ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরামর্শ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের এক নির্বাচনী প্রচারণায় দেশটির প্রতি এই আহ্বান জানান তিনি। বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের উচিত সবার আগে পরমাণু স্থাপনায় আগ্রাসন চালানো। এটি হবে তেল আবিবের প্রতিশোধ। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে তিনি সমর্থন দেবেন কিনা। জবাবে সরাসরি না বলেছিলেন ডেমোক্রেট এই নেতা। চীনের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে তাইওয়ান। শনিবার 13টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালী হয়ে দ্বীপটির আকাশসীমার কাছে টহল দেয়। এগুলোর মধ্যে অন্তত 8টি ঢুকে পড়ে দ্বীপটির সীমানার ভেতর। জঙ্গি বিমানের পাশাপাশি তাইপের চারপাশে টহল দেয় অন্তত 3টি চীনা রণতরী। জবাবে নিজেদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখে তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। নিয়মিতভাবে দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী, যা নিয়ে প্রায়ই আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। শনিবার আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সোমবার বেইজিংয়ের অন্তত 13টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত 3টি রণতরী। চীনা যুদ্ধবিমানের অন্তত 8টি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে। চীনা বিমান ও যুদ্ধ জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে। মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। আগে 1 অক্টোবর চীনের বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ও রণতরী তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। তবে এরপর 3 দিন এ ধরনের ঘটনা ঘটেনি। কয়েকদিনের ব্যবধানে বেইজিংয়ের এমন আচরণে গভীর উদ্বেগ জানিয়েছে তাইওয়ান সরকার। 2020 সালের সেপ্টেম্বর থেকে নিয়মিতই তাইওয়ানের আশপাশে মহড়া চালিয়ে আসছে চীন। দ্বীপটির আকাশসীমায় বেইজিংয়ের যুদ্ধবিমান ও রণতরীর অনুপ্রবেশও ঘটছে প্রায়ই। আর সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশের রণতরী তাইওয়ান প্রণালী অতিক্রম করা নিয়ে চীনের সঙ্গে মার্কিন মিত্রদের উত্তেজনাও বেড়েই চলেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কায় খোদ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্য উল্লেখ করে শুক্রবার এমন শঙ্কা প্রকাশ করেছেন তিনি। গত নির্বাচনে পরাজয় না মানা ট্রাম্প এবারও হারলে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টির শঙ্কাও করেন বাইডেন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ নাও হতে পারে। ভোটের 29 দিন আগে এমন শঙ্কার কথা জানালেন খোদ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এই মন্তব্যে নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কথা বলেন বাইডেন। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী হলেও ভোট শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল নির্বাচনের ফল মেনে না নিয়ে এবারও নানা উস্কানিমূলক মন্তব্য করছেন, যা অত্যন্ত বিপজ্জনক। And the things that he said last time out, when he didn't like the outcome of the election, were very dangerous. If you notice, I noticed that the vice presidential Republican candidate did not say he'd accept the outcome of the election. They haven't even accepted the outcome of the last election. So I'm concerned about what they're going to do. এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন অনেক ডেমোক্র্যাট নেতা, তাই গাজায় যুদ্ধবিরতিতে বিলম্ব করছেন। এর মধ্যেই বাইডেনের এমন মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। কিছুদিন আগেও জো বাইডেন উদ্বেগ প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে ট্রাম্প পরাজিত হলে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হবে না। সেই আশঙ্কারই পুনরাবৃত্তি করলেন যেন। বাইডেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী থাকা অবস্থায় বিশ্লেষকদের মত ও জনমত জরিপে অনেকটাই এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থী হওয়ায় নাটকীয়ভাবে বদলে গেছে জনপ্রিয়তার পাল্লা। কমলার সঙ্গে বিতর্কে ধরাশয়ী হয়ে অনেকটাই যেন বেসামাল ট্রাম্প। সাম্প্রতিক অধিকাংশ জরিপে মার্কিন মসনদে বসার দৌড়ে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে আয়োজিত হয় এ জনসভা, যেখানে চলতি বছর 13 জুলাইয়ের বন্দুকধারীর গুলিতে আহত হন ট্রাম্প। এ সময় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দেওয়ার পাশাপাশি তার সমর্থকদের লড়াই করার আহ্বান জানান টেসলার প্রতিষ্ঠাতা। ট্রাম্পকে সমর্থন জানানোর পর এই প্রথম তার কোনো সমাবেশে উপস্থিত হলেন মাস্ক। জুলাইয়ের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান মাস্ক। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অস্ত্রধারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে 6 সেনাসহ 12 জন নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে অস্ত্রধারীরা। দুপক্ষের সংঘর্ষে এক পর্যায়ে প্রাণ হারান এক শীর্ষ কর্মকর্তা সহ সেনাবাহিনীর 6 সদস্য। মারা যান 6 অস্ত্রধারীও। এদিকে খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকায় নিরাপত্তা বাহিনীর আলাদা একটি অভিযানে 2 জঙ্গি নিহত হন। তাদের মধ্যে একজন চলতি মাসের শুরুতে এই এলাকায় বিদেশি এক রাষ্ট্রদূতের গাড়ি বহরে হামলার সঙ্গে জড়িত ছিলেন। অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করতে পারেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী, যার প্রভাব পড়তে পারে সরকার পতনের পর রাজনৈতিক আশ্রয় প্রার্থী বাংলাদেশিদের ওপর। দেশটিতে গণহারে আবেদন ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর দেশটির অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আরোপের শঙ্কায় অভিবাসন প্রত্যাশীরা। অনিয়মিতদের নিজ দেশে ফেরত পাঠাতে অনেকটা বাধ্য করা হতে পারে বলেও গুঞ্জন উঠেছে। বাংলাদেশে সরকার পতনের পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা প্রবাসীদের উপর প্রভাব পড়বে বলেও ধারণা করা হচ্ছে। প্যারিসে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন সাফের মতবিনিময় সভায় এমন শঙ্কার কথা জানান বক্তারা। সাফের নেতারা জানান, আগামীতে ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় আবেদনের ক্ষেত্রে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকেই অগ্রাধিকার দেয়া হতে পারে। বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেটার যে প্রভাবটা অনেকটাই বাংলাদেশিদের এখানে যারা রয়েছে তাদের উপরেও পড়বে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তারা ইমিগ্রেশন বিরোধী,
তারা ইমিগ্রেশনকে আরও কন্ট্রোল করার চেষ্টা করবে। অথচ ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সে কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু অলরেডি ইমিগ্রেশন অনেকটাই কন্ট্রোলের মধ্যে চলে এসেছিল, এখন আরও এটা দূরে যাবে। ফ্রান্সে বর্তমানে বাংলাদেশিদের রাজনৈতিক আবেদন গণহারে ফিরিয়ে দেয়া হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণে প্রয়োজনে প্রবাসীদের রাস্তায় নামার আহ্বান বক্তাদের। বর্তমান সময়ে এই দেশের কমিশনে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থী তাদেরকে অটো বানিয়ে রিজেক্ট মারতেছে ডালাভাবে। এই বিষয় নিয়ে আমরা কয়েকদিন আগে একটা আয়োজন করেছিলাম, তো ওখানে আমরা চাইতেছি আরো সামনে করবো। আপনারা যারা আছেন আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। মনে করি এরকম আরো আয়োজন করে মানুষের মাঝে এই ধরনের সচেতনতা সৃষ্টি করা, নিজের অধিকার সম্পর্কে বোঝানো। রাশিয়া, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ অন্যান্য কারণে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের ঢল নেমেছে ফ্রান্সে। এই ঢল ঠেকাতে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আসছে ফ্রান্স সরকার, যা পুরোপুরি বাস্তবায়ন হলে বিপাকে পড়বেন বাংলাদেশিরাও। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাইম হাসান নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে পর্যটন নগরী কেপটাউনে নাইমের কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এ সময় চাঁদা দিতে দেরি করায় নাইমকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। নিহত নাইম হোসেনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বাংলাদেশ থেকে প্রায় 10,000 কোটি টাকা পাচারের অভিযোগে ভারতে গ্রেফতার পিকে হালদারের 3 সহযোগী জামিন পেয়েছেন। শনিবার কলকাতায় বিশেষ ইডি কোর্টে এই মামলাটি ওঠে। এ সময় বিচারক দুপক্ষের বক্তব্য শুনে পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, ইমন হালদার এবং শর্মী হালদারের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে 5 লাখ রুপির ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশ দেন। জামিন পেলেও তারা ভারতের বাইরে যেতে পারবেন না। এদিন পিকে হালদার, স্বপন মৈত্র এবং উত্তম মৈত্রের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মামলার পরবর্তী শুনানি হবে 8 নভেম্বর। পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের একটি বারোয়ারি পূজার থিমে তুলে ধরা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক। গুরুত্ব পেয়েছে পরিবেশ রক্ষার বিষয়টিও। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। দক্ষিণ কলকাতার হরিদেবপুরে এবারের পূজার থিম বাংলাদেশ ভারত সম্পর্ক। আর এই সম্পর্কের কথা বললেই উঠে আসবে 1971 সাল। দুই দেশের সীমান্ত, কাঁটাতারের বেড়া কিংবা ঘটিদের মোহনবাগান অথবা বাঙালদের ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। আসবে নদী, ক্ষেত, মাছ, নির্লিপ্ত প্রকৃতির কথা। আর এই মণ্ডপে প্রবেশ করলেই মনে হয় এক ফ্রেমে বাঁধানো রয়েছে প্রতিবেশী দুই দেশ। আমরা তো সবাই বাঙালি, বাংলাদেশে যারা আছে তারাও বাঙালি, আমরা এখানে যারা আছি কিন্তু সবাই বাঙালি। তা আমরা চাইছি এই একটা থিমের মাধ্যমে, এপার বাংলা ও বাংলা, এই থিমটা যেটা আমরা করছি এর মাধ্যমে আমরা সবাইকে একত্র করতে চাই। আমরা সবাই এক, এই মেসেজটা আমরা দিতে চাই। গোটা বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় বিশ্ব উষ্ণায়ন, আর এর জন্য দায়ী নগরায়নের জন্য গাছ কেটে সবুজ ধ্বংস করা। দক্ষিণ কলকাতার লালাবাগানের এবারের পূজার থিম সবুজ বাঁচাও। দশভুজা দেবী দুর্গা থেকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকেই বসানো হয়েছে সবুজ পৃথিবীর ওপর। গাছ দিয়ে মণ্ডপ সাজানোর মধ্য দিয়ে বার্তা দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার। সমাজে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, যেভাবে গরম বাড়ছে, যেভাবে গাছপালা নষ্ট হচ্ছে, যেভাবে প্রমোটিং হচ্ছে, তারা সবই আপনারা বুঝতে পারছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অক্সিজেনের যেভাবে অভাব হয়ে পড়ছে, তার জন্য উনি বলছে আমাদের ক্লাবের তরফ থেকে যদি এই বার্তাটা সারা সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের জন্য খুব আইডিয়াল। কলকাতায় টানা রিকশার প্রথম চাকা খুঁড়তে শুরু করে 1890 সালে। 2000 সালের পর থেকে ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে এই যানবাহন। গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে এবার জায়গা পেয়েছে কলকাতার ঐতিহাসিক এই স্মারক। টানা রিকশাকে থিম করে নজর কাটছে দর্শনার্থীদের। একটা কালচারাল আমাদের যে রিকশা কত ইম্পর্টেন্ট জিনিস, ওটা দেখানো হচ্ছে। কলকাতায় এবার 3000 মণ্ডপে হবে দুর্গাপূজা। তবে থিম, আলো কিংবা ভিড়, সব ক্ষেত্রেই উত্তর কলকাতার চেয়ে বরাবরই আলোচনায় থাকতে চায় দক্ষিণের পূজা মণ্ডপগুলো। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ফ্রান্সে অভিবাসন নীতিতে কড়াকড়ির ইঙ্গিত নতুন প্রধানমন্ত্রীর। এই ছিল আন্তর্জাতিক সময়ের, সঙ্গেই থাকুন সময়।